গভীর রাত, অন্ধকারে চারিপাশ ছেয়ে আছে। আশেপাশে কোথা থেকে জানি কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে আসছে। রাত বাড়ার সাথে সাথে একরাশ বিষণ্ণতা এসে জড়িয়ে ধরেছে আব্রাহামকে। হসপিটালের করিডরের বেঞ্চিতে বসে আছে সে। নিজের মনকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করে চলেছে আব্রাহাম, কিন্তু মনকে কি আর এত সহজে মানাতে পারবে? অনেকক্ষণ মাথায় হাত দিয়ে চুপচাপ ফ্লোরের দিকে চেয়ে থেকে উঠে দাঁড়ায় আব্রাহাম। সোজা হেঁটে ওয়াশরুমে চলে আসে সে। চোখে মুখে কয়েক দফা পানি ঝাপটা মেরে নিজেকে শান্ত করার চেষ্টা করল। আয়নায় নিজের প্রতিচ্ছবিকে দেখে নিজেই মুচকি হেসে বলে উঠল, একজন মেয়ে আব্রাহাম চৌধুরীকে দেউলিয়া বানিয়ে ছেড়ে দিল। আবারও হাসল আব্রাহাম। পকেট থেকে ফোন বের করে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। ফোনের দিকে চেয়ে থেকেই হাঁটতে হাঁটতে হসপিটালের বাইরে চলে আসে আব্রাহাম। বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করার পরে ছোঁয়ার নাম্বারে ডায়াল করল আব্রাহাম। কিছুদিন ধরে সে ছোঁয়াকে প্রতি রাতে ফোন করে। কেন জানি ছোঁয়ার কণ্ঠস্বর না শুনলে আব্রাহামের রাতে ঘুম আসে না। অপরদিকে বালিশে মাথা রেখে অঝরে কেঁদেই চলেছে ছোঁয়া। আজ যেন কোনো মতেই চোখের পানি থামতে চাইছে না। বারংবার তার বাবার ওই হাস্যোজ্জ্বল মুখটা চোখের সামনে ভেসে উঠছে। বাবার কথা মনে করে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে ছোঁয়া। হুট করে বালিশের নিচে রাখা ফোন শব্দ করে বেজে উঠল। কে কল করেছে না দেখে ফোন রিসিভ করলে ছোঁয়া। কল করার সাথে সাথেই ছোঁয়া কল রিসিভ করবে তা কল্পনাও করতে পারেনি আব্রাহাম। খানিকটা অবাক হয়েছে, পরক্ষণেই নিজেকে সামনে নিয়ে বলে, মিস ছোঁয়া। আব্রাহামের কণ্ঠস্বর শুনে গভীর নিঃশ্বাস নেয় ছোঁয়া। মানুষটাকে এত অপমান করে যেন তাকে কল না দেয়, কিন্তু কিছুতেই লোকটা তার কথা শোনে না। ছোঁয়ার এত অপমানের পরও ঠিকই ফোন দেয়। ছোঁয়ার কণ্ঠস্বর শুনে থমকে যায় আব্রাহাম। অতিরিক্ত কান্নার ফলে ছোঁয়ার গলা একদম ভেঙে গিয়েছে। ছোঁয়া যে এখনো কান্না করছে তা বুঝতে একটু বাকি রইল না আব্রাহামের। আব্রাহাম গভীর নিঃশ্বাসটি নিয়ে নিজেকে ধাতস্থ করল। ধীর কণ্ঠে প্রশ্ন করে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ছোঁয়া শোয়া থেকে উঠে বসল। নিজের চোখের পানি হাতের উল্টো পিছে মুছে নিল, কিন্তু কোনো উত্তর দিল না। আব্রাহাম ছোঁয়ার উত্তরের আশা চাতক পাখির ন্যায় বসে আছে। ছোঁয়ার থেকে কোনো উত্তর না আসায় আব্রাহাম প্রশ্ন করল, কি হলো, কথা বলছো না কেন? ছোঁয়া ধীর কণ্ঠে বলে, আপনি আগে থেকেই জানতেন আমার পরিচয়, তাই না? আব্রাহামের ক্ষীণ নিঃশ্বাস ত্যাগ করে সে। অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলে, তোমার সাথে কলেজের মাঠে যেদিন কথা হয়েছিল তারপরে তোমার বিষয়ে সব খোঁজখবর নিয়েছি, তারপরে সবটা জানতে পারি। তাহলে আমার করা অপমানগুলো সহ্য করে নিলেন কেন? আব্রাহাম হালকা হাসল ছোঁয়ার কথা শুনে। তুমি আমাকে কখনো অপমান করেছ? কই, আমার তো মনে হয়নি এমনটা। বাই দ্য ওয়ে, তখন আন্টি ছিল বলে তোমার সাথে ঠিক মতো কথা বলতে পারিনি। তবে ঠিক আছো তো ছোঁয়া? আব্রাহামের কথা শুনে ধীর নিঃশ্বাস ত্যাগ করল ছোঁয়া। আমার আবার কি হবে, আমি একদম ঠিক আছি। আব্রাহাম খুব ভালো করেই বুঝতে পারে ছোঁয়া মিথ্যে বলেছে। একটু শব্দ করে হাসল আব্রাহাম, ক্ষীণ স্বরে বলে, মিস ছোঁয়া, মিথ্যা যখন বলতে পারো না তাহলে তা বলার চেষ্টা করাকে বোকামি ছাড়া আর কোনো উপাধি দিতে পারলাম না। ছোঁয়া চুপ করে আছে। আব্রাহাম কিভাবে বুঝল সে মিথ্যা বলছে? দুজনেই নীরব হয়ে আছে। কারো মুখ দিয়ে আর একটিও কথা বের হলো না। আব্রাহাম নীরব হয়ে ছোঁয়ার নিঃশ্বাসের শব্দ শুনছে। সকালের মিষ্টি আলো চোখে মুখে পাড়তেই ঘুমে ভেঙে গেল ছায়ার। রোদের আলো চোখে মুখে পড়তেই চোখ মুখ কুঁচকে উঠে বসে পড়ল সে। জানালার পাশে দাঁড়িয়ে আছে ছোঁয়া। ছায়াকে দেখে মুচকি হাসল সে। ছায়াও ঘুম ঘুম চোখে মুচকি হাসল। এখনও ঘুমের রেশ কাটেনি তার। ঘুটি ঘুটি পায়ে ছায়ার পাশে বসে পড়ে ছোঁয়া। বোনকে দেখে উঠে বসে ছায়া। কি ব্যাপার, আজ এত সকাল সকাল আমার দুয়ারে এসে হাজির হলেন যে? কি চাই শুনি? ছোঁয়া মুখ ফুলিয়ে বলে, কেন, আমি কি এমনি তোর কাছে আসতে পারি না? তা কেন পারবে না, অবশ্যই পারবে। এখন আমার কথা হলো, এত সকালে তো তুই আমার রুম আসিস না। ইনফ্যাক্ট তোর তো এত সকালে ঘুমই ভাঙে। তাহলে আজ এত সকাল সকাল আমার রুমে কি করছিস? নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই নয় কি? ছোঁয়া উঠে দাঁড়িয়ে অভিমানী কণ্ঠে বলে, টেবিলে চা রাখা আছে, খেয়ে নিস, আর হ্যাঁ, তাড়াতাড়ি বাহিরে আয়, মা ডাকছে। কথা শেষ হতেই প্রস্থান করল ছোঁয়া। তোমার বড্ড মন খারাপ লাগছে, আজ দিনটাই তার জন্য খারাপ। ছায়ার রুম থেকে বেরিয়ে এসে সোজা ডাইনিং রুমের সোফায় বসল ছোঁয়া। ঝর্ণা বেগম রান্নাঘর থেকে উকি মেরে মেয়ের কাণ্ড কারখানা দেখছে আর মিট মিট করে হাসল। ছোঁয়া সোফায় দু গালে হাত দিয়ে বসে আছে। ঝর্ণা বেগম ছোঁয়ার দিকে তাকে তথ্য নিঃশ্বাস ছাড়লেন।
ওই দিনের পর তারা 2 দিন কলেজে যায়নি ছোঁয়া। কাল রাতেও তিনি যেতে বারণ করেছেন, তাই আজও কলেজে যায়নি ছোঁয়া। ছোঁয়াকে বারণ করার অন্যতম কারণ হলো আজ ছোঁয়ার জন্মদিন। ছোঁয়া সোফায় বসে হাতের নখ খাচ্ছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। ঝর্ণা বেগম রান্নাঘর থেকে চেঁচিয়ে বলে উঠলেন, ছোঁয়া, দেখ তো কে এসেছে। ছোঁয়া তড়িৎ গতিতে দরজা খুলে দিল। অয়ন এবং তানভীরকে দেখে লাফিয়ে উঠল ছোঁয়া। তোরা এত সকাল সকাল? ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম আজকে তোরা আস। ছোঁয়ার মুখের কথা কেড়ে নিয়ে তানভীর বলে উঠল, হ্যাঁ, আজ তো আমাদের আসতেই হতো। ছায়া আপু বলেছে আজ সে নতুন একটা রেসিপি বানিয়ে আমাদের খাওয়াবে, তাই তো এত সকাল সকাল আসা। ছোঁয়ার শুকনো পাপড়ের মতো চুপসে গেল। দরজার পাশ থেকে সরে গিয়ে তাদেরকে ভেতরে আসার জন্য জায়গা করে দিল সে। মলিন মুখে বিড়বিড় করে বলে ছোঁয়া, আজ আমার জন্মদিন, সেটা কারও মনে নেই, কেউ একটা উইশ পর্যন্ত করল না কাল রাতে। অয়ন ছোঁয়ার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, কি বিড়বিড় করছিস এত? ছোঁয়া অয়নকে ভেঙচি কেটে বলে, সেটা জানি, তুই কি করবি? আল্লাহ আমায় মুখ দিয়েছে, আমি আমার মুখ দিয়ে বিড়বিড় করছি, তাতে তোর কি? বলেই ছোঁয়া সোফায় বসে পড়ল। ঝর্ণা বেগম সবাইকে সকালের নাস্তা খেতে দিলে। তাদের খাওয়ার মাঝে আবার কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দে ভ্রু কুঁচকে তাকানো ছোঁয়া। এখন আবার কে এলো? ঝর্ণা বেগম হালকা হেসে বলেন, আমার একজন স্পেশাল গেস্ট। তিনি দরজার খুলে দিলেন। রোশনাইকে দেখে চমকে গেল ছোঁয়া। অয়ন এবং তানভীরের দিকে তাকিয়ে দেখল তারা দুজন স্বাভাবিকভাবে খেয়েই যাচ্ছে। ছোঁয়া তানভীরের পায়ে লাথি মারল। তানভীর বিরক্ত হয়ে তার দিকে তাকায়। কি হলো, মারছিস কেন? ছোঁয়া রাগী কণ্ঠে বলে, রোশনাই এখানে কি করছে, আর আম্মু? অয়ন খেতে খেতে উত্তর দেয়, রোশনাইও ছায়া আপুর নতুন রেসিপি টেস্ট করতে এসেছে। অয়নের এমন উত্তর মোটেই পছন্দ হলো না ছোঁয়ার। ঝর্ণা বেগম রোশনাইয়ের হাত ধরে এনে তাকে ছোঁয়ার পাশে বসিয়ে দিলেন। ছোঁয়া রোশনাইকে চোখ দিয়ে ইশারা করে বলে, কি হচ্ছে এসব? রোশনাইও ইশারায় বোঝায় সেও কিছু বুঝতে পারছে না। ঝর্ণা বেগম হুট করে বলেন, তোরা কি ভেবেছ তোরা কি করছিস তার কিছুই আমি জানতে পারবো না? এত বড় একটা কাজ করার আগে একটা বার আমাকে জানানো প্রয়োজন মনে করলি না? ছোঁয়া, রোশনাই এবং অয়ন তানভীর ঝর্ণা বেগমের মুখোমুখি বসে আছে। ঝর্ণা বেগমের পাশে দাঁড়িয়ে আছে ছায়া। ছোঁয়া বারংবার মায়ের দিকে তাকাচ্ছে। ঝর্ণা বেগমের মুখ দেখে বোঝার যাচ্ছে না তার মনে এখন ঠিক কি চলছে। পুরো ঘর জুড়ে নীরবতা চলছে, কেউ কোনো কথা বলছে না। ছোঁয়া অপরাধী ন্যায় মাথা নিচু করে বসে আছে। ঝর্ণা বেগম কাল সবটা জানতে পেরেছে। ছোঁয়া, রোশনাই ও অয়ন তানভীর মিলে ইচ্ছাকৃতভাবে আব্রাহামের সাথে রোশনাইয়ের বিয়ে হতে দেয়নি। রোশনাইয়ের কোনো বয়ফ্রেন্ড নেই, সে এতদিন ছোঁয়াদের পুরনো ফ্ল্যাটে থাকত। এই সবটা ওরা প্ল্যান করেই করেছিল। ঝর্ণা বেগম তানভীরের থেকে সমস্ত সত্যি জানতে পারেন, তাই তিনি আজ ওদের সবাইকে এখানে জড়ো করেছে। নীরবতা ভেঙে ঝর্ণা বেগম বলে ওঠে, তোমরা যেটা করেছ সেটা মোটেও কোনো ভালো কাজ নয়। ঝর্ণা বেগমের কথা শুনে ওরা সবাই অপরাধীর মতো মাথা নিচু করে ফেলল। ঝর্ণা বেগম ক্ষীণ নিঃশ্বাস ত্যাগ করলেন। দেখো, আগে কারা কি আমাদের সাথে করেছে সেটা নিয়ে এই মুহূর্তে আমি কিছু ভাবতে চাই না। এমনকি পুরনো জিনিস নিয়ে পড়ে থাকা আমার মোটেও পছন্দের নয়। আমি আমার মেয়েদের নিয়ে এগিয়ে যেতে চাই। ওদের নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি বাকিটা জীবন ওদের সাথে হেসে খেলেই কাটিয়ে দিতে পারবো। যেটাই বলুক, আমার মেয়েরা আমার প্রাণ। আমি সবসময় এটাই চাই যে ওরা ভালো থাকুক। কথাগুলো বলে কিছুক্ষণ দম নিলেন ঝর্ণা বেগম। অতপর আবারও বলতে শুরু করলেন, 5 বছর আগে কি হয়েছে সেটা নিয়ে ঘাটাঘাটি না করলেই আমি খুশি হব। আমি প্রতিশোধ নেওয়াতে বিশ্বাসী নই। আমি বিশ্বাস করি ওপর আল্লাহ ঠিকই একদিন সবার পাপের শাস্তি পৃথিবীর বুকে থেকেই দিয়ে থাকেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা। সময় একদিন সে কি আমাদের হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। তোমরা যেটা করেছো ভুল। এটা করে তোমরা মোটেও ভালো কাজ করনি। তোমাদের থেকে এটা আশা করিনি আমি। যাই হোক, কারো খারাপ করি নিজেরা ভালো থাকা যায় না। মায়ের কথা শুনে 2 চোখ পানিতে ভরে উঠল ছোঁয়ার। হাতের উল্টো পিঠে চোখের পানিটুকু মুছে ফেলল সে। ছলছল নয়নে মায়ের পানে চাইল। ঝর্ণা বেগম শান্ত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। অয়ন তানভীরও মাথা নিচু করে বসে আছে। রোশনাই উঠে দিয়েও ঝর্ণা বেগমের পাশে বসল। হাত ধরে কম্পিত কণ্ঠে বলল, সরি আন্টি, আসলে আমরা কেউই জানতাম না আব্রাহাম চৌধুরীর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি প্রথম থেকেই বিয়ে করতে চাইনি, এই কথাটি আমি ওদের জানাই। তখন ওরা আমার বলেছিল যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার সাথে কথা বলতে, জানি সে বিয়েটা ভেঙে দেয়।
কথা মতো আমরা ওই দিন আব্রাহাম চৌধুরীকে কলেজের পাশের রেস্টুরেন্টে ডাকি। তিনিও আসতে রাজি হন। আমার সাথে ছোঁয়া, অয়ন এবং তানভীর তিনজনেই তার সাথে দেখা করতে যায়। রোশনাইকে কথার মাঝে আটকে দিল তানভীর। আমরা যখন যাই তখন আব্রাহাম চৌধুরীকে দেখে কয়েক মুহূর্তের জন্য সবাই থমকে গিয়েছিলাম। আমরা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না এই আব্রাহাম চৌধুরী আয়ান চৌধুরী। সেদিন আব্রাহাম চৌধুরীকে দেখে ছোঁয়ার প্যানিক অ্যাটাক উঠে গিয়েছিল। এখনও সেই সব থেকে বের হতে পারেনি। যা দেখে আমরা ঠিক করলাম বিয়েটা যখন রোশনাই করতেই চায় না, তখন বিয়ের দিনে 5 বছর আগের সেই ঘটনাটির পুনরাবৃত্তি হবে। এতটুকু বলেই চুপ হয়ে গেল তানভীর। ঝর্ণা বেগম এতক্ষণ ধরে ওদের কথা মনোযোগ দিয়ে শুনছিলেন। ওদের কথা শেষ হতেই দীর্ঘ নিঃশ্বাস নেয় তিনি। সেই দিন ছায়ার সাথে আয়ানের বিয়ের দিন। আয়ান বিয়ে করতে আসেনি ছায়াকে। তখন ছোঁয়ার বাবা আনোয়ার সিদ্দিকী পাগল প্রায় হয়ে গিয়েছিল। নানান লোকে নানান ধরনের কথা বলছিল ছায়াকে। নিজের মেয়েকে নিয়ে কটু কথা সহ্য করতে পারেনি তিনি। তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন আনোয়ার সিদ্দিকী। কে জানত মানুষটা আর কখনো জীবিত ফিরবে না। আবারও দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন ঝর্ণা বেগম। ছোঁয়া মাথা নিচু করে এখনও অঝরে চোখের পানি ফেলছে। ছোঁয়া সবচেয়ে বেশি আনোয়ার সিদ্দিকীকে অর্থাৎ তার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসত। বাবার অকাল মৃত্যু সহ্য করতে পারেনি ছোঁয়া। প্রায় 2 সপ্তাহের মতো হসপিটালে ভর্তি ছিল ছোঁয়া। ঝর্ণা বেগম উঠে গিয়ে ছোঁয়ার মাথায় হাত রাখলে। মায়ের হাতের স্পর্শ পেতে হু হু করে কেঁদে উঠল ছোঁয়া। মাকে জড়িয়ে ধরে বলতে লাগল, আমাকে ক্ষমা করে দিও আম্মু, আমি ভুল করেছি, মাফ করে দাও প্লিজ। তোমাকে না জানি কখনো কোনো সিদ্ধান্ত নিব না আমি, প্লিজ আম্মু আমাকে ক্ষমা করে দাও। ঝর্ণা বেগম ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিতে বলেন, আমি জানি তোর মনে কি চলছে, তবে মা আমাদের সাথে কেউ অন্যায় করলে আমরাও তার সাথে অন্যায় করতে পারি না, তাহলে তার আর আমার মধ্যে তফাৎ কই রইল বলো? যে যেমন সবসময় তার সাথে যে তেমনি করতে হবে তার তো কোনো মানে নেই। কিছু কিছু সময় চুপ হয়ে গিয়ে বুঝিয়ে দিতে হবে তাদের করা খারাপ কাজের প্রভাব আমাদের জীবনে পড়েনি। ছায়া দূরে দাঁড়িয়ে মায়ের মুখের দিকে চেয়ে আছে। মা কত সুন্দর করে তাদের দুজনকে সবকিছু বুঝিয়ে দেন। ভুল করলে ভুলগুলো ঠিকই ধরিয়ে দেন। বাবা চলে যাওয়ার পর কখনো তাদের কষ্ট কী জিনিস সেটা উপলব্ধি করতে দেননি তিনি। মাকে যত দেখে ততই বুকের ভিতর থেকে একরাশ শ্রদ্ধা ও ভালোবাসা আপনা আপনি বেরিয়ে আসে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। ছোঁয়াকে নিয়ে সেই দুপুরে বেরিয়ে গিয়েছে ছায়া। ছায়া আপাতত শপিং করতে ব্যস্ত। ছোঁয়া বিরক্ত হয়ে ছায়ার পিছু পিছু এ দোকান থেকে ও দোকান ঘুরছে। সে আরও কথায়, ভেবেছি আজ তার জন্মদিন, তার জন্য ছায়া হয়তো তার জন্য কিছু কিনতে এসেছে। সে কি ভাবল আর কি হলো, ছায়া তখন থেকেই নিজের জন্য একটার পর একটা জিনিস কিনেই যাচ্ছে। ছোঁয়া বেশ বিরক্ত হয়ে বলে উঠল, আর কত কেনাকাটা করবি, এবার তো বাড়ি চল। সে দুপুরে এসেছি, এখন প্রায় সন্ধ্যা হতে চলল, তাড়াতাড়ি না গেলে মা বকবে। ছায়া নির্বিকার ভঙ্গিতে বলে ওঠে, মা বকবে না, এত চিন্তা করিস না তো, আমি ম্যানেজ করি। ছোঁয়া বিরক্ত হয়ে বলে, তোর থাকার হয় থাক, আমি চললাম, বলে উল্টো পিছে হাঁটা শুরু করল ছোঁয়া। ছায়া দৌড়ে গিয়ে ছোঁয়ার হাত ধরল। অতপর তারা একটি রিকশা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যেই তারা গন্তব্যে পৌঁছে গেল। রিকশার ভাড়া মিটিয়ে দিয়ে ছায়া ছোঁয়ার দিকে তাকালো আর মনে মনে হাসল। ছোঁয়ার অভিমানী মুখটা দেখতে বেশ লাগছে তার কাছে। ছায়া মুচকি হাসল। তারা দুজন সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। পরপর কয়েকবার কলিং বেল দিতে খট করে দরজা খুলে গেল। ছোঁয়া খানিকটা অবাক হলো, কারণ পুরো ঘর অন্ধকার হয়ে আছে। ছায়া ছোঁয়ার পিছে দাঁড়িয়ে আছে। ছোঁয়া একবার পিছে ফিরে তাকালো, তারপর অন্ধকারে ভিতরে ঘরে ঢুকে পড়ল। আম্মু, পুরো বাসা অন্ধকার করে রেখেছ কেন? কই তুমি, লাইট জ্বালাও। ঝর্ণা বেগমকে ডাকতে ডাকতে ড্রয়িং রুমে এসে দাঁড়ায় ছোঁয়া। তখনই ঘরের সব আলো একসাথে জ্বলে উঠল। পুরো ঘর বেলুন দিয়ে সাজানো হয়েছে। টেবিলের উপরে হ্যাপি বার্থডে ছোঁয়া লেখা একটি কেক আছে। সবাই একসাথে হাততালি দিতে দিতে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ছোঁয়া, হ্যাপি বার্থডে টু ইউ। ছোঁয়া অবাক দৃষ্টিতে সবার দিকে চেয়ে আছে। তার মানে কেউ তার বার্থডে ভুলে যায়নি, তাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই নাটকটি করেছে সবাই। রোশনাই, তানভীর এবং অয়নও আছে। সবাই একসাথে ছোঁয়াকে বার্থডে উইশ করল। ছোঁয়া খুশিতে ঝর্ণা বেগমকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ সো মাচ আম্মু, আমি তো ভেবেছিলাম তোমরা আমার বার্থডে ভুলেই গিয়েছো।
গাল ফুলিয়ে বলে ছোঁয়া। ছায়া এসে ছোঁয়ার গাল টেনে দিল। অয়ন বলে ওঠে, এসব কিছুই ছায়া আপুর প্ল্যান ছিল তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এখন বলো কেমন লাগলো আমাদের এই সারপ্রাইজটা? অনেক অনেক বেশি ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। রোশনাই বলে, আচ্ছা চল এখন কেক কাটবি। সবাই মিলে কেক কাটল। রোশনাই, তানভীর এবং অয়ন আজ ছোঁয়াদের বাড়িতেই থেকে গেল। ওরা সারা রাত আড্ডা দিল। ওই দিনের ঘটনার পর আজ প্রথম ছোঁয়া এবং ছায়া মন খুলে হাসছে। দূর থেকে দাঁড়িয়ে দু চোখ ভরে দেখল ঝর্ণা বেগম। মেয়েদের হাসতে দেখি তার প্রাণ জুড়িয়ে গেল। তুমি কি বলছো? কি তুমি ভেবে চিনতে বলছো আব্রাহাম? তুমি যেটা বলছো সেটা কখনোই সম্ভব নয় আব্রাহাম। এসব চিন্তাভাবনা বাদ দিয়ে কাজে মনোযোগ দিলে তোমার জন্য ভালো হবে। আশা করি এ নিয়ে আর কোনো ঝামেলা করবে না তুমি। আমজাদ চৌধুরীর কথা শুনে পুরো চৌধুরী বাড়ির পরিবেশটা থমথমে হয়ে গেল। মালিহা বেগম মুখ শুকনো করে পাশে দাঁড়িয়ে আছে। আয়ান সকালের নাস্তা করছে। সে এখন আগের থেকে অনেকটাই সুস্থ, তবে এখন পর্যন্ত হাঁটাচলা করতে পারে না ঠিকমতো। পায়ে বেশ ভালোই চোট পেয়েছিল সে। আমজাদ চৌধুরীর কথা শুনে আব্রাহাম তাছাড়া ভাব নিয়ে বলল, আমি যেটা বলেছি সেটা আমি করেই ছাড়ব বাবা। আর তুমি কি বলছো এটা কখনোই সম্ভব না, আমি এটা সম্ভব করে দেখাবো। মালিহা বেগম থমথমে গলায় বলল, জেদ করিস না বাবা, যা হবার নয় তা নিয়ে শুধু শুধু জেদ করে কি লাভ? এখন সবাই নিজেদের মতো আছে, থাকতে দে না সবাইকে নিজেদের মতো। জেদ নয় মা, জেদ করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না। আমি ভালোবাসা দিয়ে অসম্ভবকে সম্ভব করে দেখাবো। আমি যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তখন সবটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে, তা না হলে যা করার আমি নিজেই করব। কথা শেষ হতেই ধূপধাপ পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায় আব্রাহাম। আমজাদ চৌধুরী ছেলের জেদ দেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। মালিহা বেগম সেখান থেকে প্রস্থান করল। আয়ান খাবার খেতে খেতেই মনে মনে বলল, তুই যেটা চাস সেটা তুই কখনোই পাবি না আব্রাহাম। এতগুলো বছর যার জন্য সবার সামনে ছোট হলাম, 5 বছর নিজের বাড়ি থেকে দূরে থাকলাম, সেই জিনিসটা এত সহজে তুই পেয়ে যাবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব সেটা, তা কখনোই হবে না আব্রাহাম, আমি হতে দেব না। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল আয়ানের। অন্যদিকে আব্রাহাম গাড়ি নিয়ে সোজা ছোঁয়ার কলেজে চলে এলো। এতক্ষণে হয়তো ছোঁয়াদের ক্লাসও শুরু হয়ে গিয়েছে। আব্রাহাম গাড়ি থেকে নেমে কলেজের ভেতরে প্রবেশ করল। প্রথম ক্লাসটা আরাবের ন্যায়। আব্রাহাম করিডোর পেরিয়ে আরাপের কেবিনে প্রবেশ করল। আরাপের ক্লাস শেষ হওয়া পর্যন্ত সেখানে অপেক্ষা করবে বলে ঠিক করল। প্রায় আধা ঘন্টা পর আরাব তার কেবিনে প্রবেশ করল।